আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত ক্লাসটা আমরা প্যারাগ্রাফের দুটো টপিকের উপর নিয়েছিলাম। আমাদের আজকের ক্লাসটি কিন্তু প্যারাগ্রাফের পরবর্তী যে দুটো টপিক বাদ ছিল সেই টপিক দুটোতে হবে। আমাদের গত ক্লাসে এই দুটো টপিক শেষ হয়েছিল, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং লিস্টিং প্যারাগ্রাফ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু থাকবে কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আর হচ্ছে কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফ। খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক এবং আমার মতে এইচএসসির জন্য, সামনের যে এইচএসসি, এটার জন্য আপনারা এই দুইটা টপিকে সব থেকে বেশি গুরুত্ব দেবো তোমরা। কারণ হচ্ছে এখান থেকে এগুলো আসলে আসার মতো প্যারাগ্রাফ, মোটামুটি এগুলোর পাশাপাশি এখান থেকে একটা থাকবেই। যদি এখান দুইটা থেকে যে কোনো একটা দেয়, এখান থেকে একটা দিবেই, তুমি শিওর থাকো। এমনও করতে পারে এখান থেকে দুইটা দিয়ে দিল, হইতেও পারে, বলা যায় না। এই জন্য ভয় পাওয়ার কিছু না, আমি ইম্পর্টেন্সের জায়গাটা দেখাইলাম। কিন্তু প্যারাগ্রাফগুলো খুবই ইজি। এটা তো পুরোপুরি লিস্টিং প্যারাগ্রাফে মনে হবে তোমার কাছে, কজ এন্ড এফেক্টটা প্রায়। তো এখন আমরা দেখি, আর চলো প্যারাগ্রাফগুলো কি। প্যারাগ্রাফের আমার মনে হয় আমি জেনারেল ডেফিনেশন দিয়েছিলাম, প্যারাগ্রাফে কয়টা ভাগ থাকে সেটাও বলছি। আবার নতুন করে বলার প্রয়োজন বোধ করতেছি না, আশা করতেছি না বললেও চলবে। ওকে, তো যেটা আমি করবো সেটা হচ্ছে যে আমি ডিরেক্ট প্যারাগ্রাফের কাকে বলে, এই দুইটা প্যারাগ্রাফ দিয়ে কী বুঝে সেটাতে চলে যাব। ওকে, চলো আমরা একদম ডিরেক্ট প্রশ্ন দেখে বুঝি। কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফ, এটার একদম রিয়েল লাইফ প্রশ্ন যেটা হয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন ডিফরেস্টেশন, ইনডিসক্রিমিনেট কাটিং ট্রিজ, মেনশনিং ইটস কজ অ্যান্ড এফেক্ট অন এনভায়রনমেন্ট। এতটুকু আন্ডারলাইন করলাম, খেয়াল করে দেখো। চট্টগ্রাম বোর্ড 24 আসছে, চট্টগ্রাম বোর্ড 22 আসছে। দেখো আমি বলছি আমরা যে প্রশ্ন রিপিট হওয়ার খুবই সম্ভাবনা থাকে, এবং সিলেট বোর্ড 19 আসছে। এই জন্য বলি কি যে একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দিকে তোমরা চোখ রাখবে। তোমরা সাজেশন করো না। আমি তোমাদের সহজ একটু উপায় বলি, যে কোনো কিছুতে সাজেশন না করে পারলে কষ্ট করে 8 থেকে 10টা বছরের প্রশ্ন সলভ করো। আমি এটা সবসময় বলি রিকমেন্ডেশনে, যে তোমরা এইচএসসি পরীক্ষা যখন কাছে চলে আসতেছে, অথবা 2 মাস বা এরকম 1 মাস বাকি আছে, যে মোটামুটি 5 থেকে 6টা বছরের বোর্ড কোয়েশ্চেনটা একটু দেখো, একটু সলভ করো। অনেক কিছু কম পাবা, অনেক কিছু, বিলিভ মি। এই জন্য আমি এই কথাটা প্রায় বলি। 22-এও আসছে, 24-এও আসছে। এখন কথা হচ্ছে 19-এ যখন আসছিল তখন এই কথাটা ছিল না, তখন ছিল জাস্ট ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, মেনশনিং ইজ কজ এন্ড ইফেক্ট ছিল না, তখন ছিল হচ্ছে দ্য হার্মফুল ইম্প্যাক্ট অফ ডিফরেস্টেশন। হার্মফুল ইম্প্যাক্ট নামটা হয়তো শোনা লাগতেছে, লিস্টিং আমি এরকম নাম বলেছিলাম, তাই না? ওকে, আসো। এখন শর্ট সিলেবাস দেওয়ার পরে যখন প্যারাগ্রাফে 4টা প্রকার ইনক্লুড করা হলো তোমাদের সিলেবাসে, তখন থেকে হচ্ছে 22 সাল থেকে যে এই এক্সট্রা পার্টটা আবার দেওয়া হয়েছে, যে মেনশনিং ইটস কজ অ্যান্ড এফেক্টস ইন দ্য এনভায়রনমেন্ট। মানে হচ্ছে তোমাকে ডিফরেস্টেশনের কজ অ্যান্ড এফেক্টটা লিখতে হবে। ডিফরেস্টেশন কেন হয় এবং এটার হওয়ার ফলে কি ক্ষতি হয়, এই জিনিসটা লিখতে হবে তোমাকে। এ হচ্ছে আমাদের বলতে পারো কজ অ্যান্ড এফেক্ট। কজ অ্যান্ড এফেক্ট মানে কি, আমি আবার বলি, কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল। তোমাকে আমি বললাম এনভায়রনমেন্ট পলিউশন, এটার কারণটা কি, এবং যে কারণগুলো বললাম ওইটার ফলে কি ফলাফল হইতেছে। ওকে, এনভায়রনমেন্ট পলিউশনের কারণ হচ্ছে রাস্তায় গাড়ি ঘোড়ার প্রচুর পেট্রোল ব্যবহার বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এটার ফলে কি ক্ষতি হইতেছে, গাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হইতেছে, যে ধোঁয়াগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, এবং সেই কার্বন ডাইঅক্সাইড যে কি করতেছে, মানুষের ইনহেল এক্সহেলের সমস্যা করতেছে শ্বাস নেওয়ায়। তারপর হচ্ছে আরও যে প্রবলেমটা করতেছে সেটা হচ্ছে যে তোমার ওজোন লেয়ার নষ্ট করে দিতেছে, তাপমাত্রা বাড়াই দিতেছে, অক্সিজেনের মাত্রা কমাই দিতেছে, গাছপালার ক্ষতি হইতেছে। এই দেখছো, তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার ফলে, গাড়ির এই ধোঁয়া ব্যবহারের ফলে এখানে কি কি ক্ষতি হইতেছে। তারপরে বললাম যে আমি বললাম ওয়াটার পলিউশনের কজটা কি, যে ধরো ওয়াটার পলিউশনের একটা কজ হচ্ছে ফ্যাক্টরিরা হচ্ছে প্রচুর পরিমাণ ময়লা নদীতে ডাম্প করে। ওকে, তার ফলে পানি পলিউশন কেমন হয়, সাধারণত নদীর পানি এককালে সুপেয় ছিল, অতিমাত্রায় তোমার বজ্র ডাম্পের কারণে এখন যেটা হয়েছে, নদীর পানি এখন ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। এবং যদিও কেউ নদীর পানি ব্যবহার করেও, তখন তাদের সিভিয়ার ওয়াটার ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষেত্র বিশেষে মৃত্যুর ঝুঁকিও থাকে। এই দেখো কারণ ইফেক্ট। তারপরে কি আসে, পেস্টিসাইড। ধরো তুমি ভূমিতে অনেক বেশি দিছো,
কি বলে এটাকে কীটনাশক দিছো, বৃষ্টি আসছে ধুয়ে ওটা পানিতে চলে গেছে। ইফেক্টটা কি, এই মানে বিষগুলো যে পানিতে যায় সেই পানিতে যে মাছগুলো থাকে বা হচ্ছে জলজ জীব বা জলজ উদ্ভিদ থাকে সবগুলো মারা যেতেছে, এবং ওই পানিটা ব্যবহারের অযোগ্য হয়ে যেতেছে। যে এই পানিটা যেই জায়গায় ছড়াইতেছে, যেই মাটির উপর পড়তেছে ওই মাটিটারে বিষাক্ত করতেছে। ইফেক্ট, কারণ ইফেক্ট। তোমাকে বললাম আমি ডিফরেস্টেশন। কারণ কি, মানুষ অতিরিক্ত মাত্রায় গাছপালার মানে আসবাবপত্র ব্যবহার করা শুরু করছে, কাগজের ব্যবহার বেড়ে গেছে, তারপর হচ্ছে মনে করো তোমার কনস্ট্রাকশনের কারণে জায়গার প্রয়োজন বেড়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলোর কারণে ইফেক্টগুলো কি হয়েছে, কনস্ট্রাকশনের ফলে জায়গার প্রয়োজন বেড়ে ফেলায় অনেক শহর তৈরি হয়েছে, কিন্তু শহরগুলোতে কোনো রকম গাছপালা না থাকার কারণে অত্যাধিক মানে গরমের কারণে মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, যেটা তোমরা এখন দেখতেছো। এসি ছাড়া চলা যায় না শহরে। দ্বিতীয়ত, মানুষের কাগজের ব্যবহার বাড়তেছে, এই জন্য গাছ ইচ্ছা মতো কাটতেছে। এখন কি হইতেছে, যে মোটামুটি তৃণ পর্যায়ে যে উদ্ভিদগুলো আছে মানে মানে লতা গুল্মের মতো বা হচ্ছে যেগুলোতে কাগজ তৈরি হয়, সেই উদ্ভিদগুলার মানে খুব গণহারে কাটার কারণে সেগুলোর স্বল্পতা দেখাইতেছে, যেটার কারণে কাগজ উৎপাদনে আগত ভবিষ্যতে খুব বড় রকমের ড্রাস্টিক্যাল চেঞ্জও আসতে পারে, যার ফলে কাগজ উৎপাদন অনেকটা কমে যেতে পারে এবং কাগজের দাম অনেক বেড়ে যেতে পারে, কারণ নতুন করে গাছ লাগানো হইতেছে না, শুধু কাটাই হইতেছে। তৃতীয়ত, আমি তোমার কি বললাম, আরেকটা কি বললাম, যে মানুষের আসবাবপত্রের ব্যবহারের জন্য গাছপালা কাটতেছে, বন উজাড় করতেছে অনেক বেশি। তো কথা হচ্ছে যে আসবাবপত্রের ব্যবহারের জন্য বন উজাড় করলে এখানে সেম প্রবলেমটা হইতেছে, প্রকৃতিতে ভারসাম্য হারাইতেছে। মানুষের ঘরের আসবাবপত্র সুন্দর হইতেছে, কিন্তু প্রকৃতি যে ব্যালেন্সটা হারাইতেছে, তার ফলে হচ্ছে মানুষের যে রেগুলার লাইফ সাইকেলটা নষ্ট হইতেছে, এবং দেখা গেল যে প্রকৃতির সাইকেল চেঞ্জ হইতেছে। আগে বৃষ্টি হইতো, এটা এখন বৃষ্টি হয় না। এর ফলে কি হইতেছে, মানুষের লাইফের উপরে পরোক্ষভাবে ইফেক্টটা পড়তেছে। দেখো, আমি কারণগুলা বললাম, ইফেক্টগুলা বললাম, কারণগুলা বললাম, ইফেক্টগুলা বললাম। এইটাকে বলা হয় কজ অ্যান্ড এফেক্ট। তুমি কারণটা বলবা, ইফেক্টটা বলবা। কজ অ্যান্ড এফেক্ট আরও সফিস্টিকেটেড প্যারাগ্রাফ, আরও হায়ার লেভেলে গেলে বিশ্ববিদ্যালয়ে তুমি আরও হায়ার ফর্ম দেখবা, কিন্তু এই লেভেলে আমার মতে তোমার এতটুকু জানাটা একদম পুরো বেসিক। কারণ একটা টপিক দিলে একটা কারণ এবং কারণের ফলে কি হইতেছে সেটা, এই জন্য এটাকে বলা হয় কজ অ্যান্ড এফেক্ট। এটা থেকে লিস্টিং এর পার্থক্যটা কি, তুমি আর বলতে পারো ভাই লিস্টিং প্যারাগ্রাফ হতো, ধরেন আমি বললাম হার্মফুল ইম্প্যাক্ট অফ ট্রি প্লান্টেশন, এটা তো লিস্টিংও হয়। হ্যাঁ, লিস্টিং হইলে তোমার ব্যাখ্যা করা লাগতো না যে কারণটা কি বা ইফেক্টটা কি, তোমার একটা বললেই হইতো। তুমি হার্মফুল ইফেক্টগুলো কি বলতা লিস্টিং প্যারাগ্রাফে, তুমি বলতা গাছ কাটার ফলে ওজোন স্তর নষ্ট হইতেছে, গরম বেড়ে যেতেছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হইতেছে, এটা হইতেছে সেটা হইতেছে, কিন্তু এটা কেন হইতেছে, ওজোন স্তরের ক্ষতি কেমনে হইতেছে, তোমার এটা বলা লাগবে না? ধরো আমি তোমার বললাম এয়ার পলিউশন, যেটা একটু বললাম, তুমি বলে এয়ার পলিউশনের কারণে ওজোন স্তর ক্ষতি হয়েছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, হ্যাঁ, গাছপালার বৃদ্ধি কমে গেছে, কেন? ওজোন স্তর ফাটছে গাড়ির ধোয়ার জন্য। হ্যাঁ, তারপর মানুষের যে বলতে পারো মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতেছে অতিমাত্রায় ধুলাবালুর কারণে। হ্যাঁ, তারপর এই যে দেখো ব্যাপারটা আমি তোমার বলতেছি যে তোমার আমি ইফেক্টটা বলতেছি, আবার এটার কারণটাও বলতেছি। এইখানেই পার্থক্যটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ থেকে। লিস্টিং প্যারাগ্রাফে তোমার ওই জাস্ট ইফেক্টগুলো বললেই হবে, জাস্ট ওই এটা বলে চলে যাও তুমি, কিন্তু তোমার এই কজ এর এফেক্টটা ব্যাখ্যা করতে হবে, এই ইফেক্টটা কেন হয়েছে, কজটা কি, তোমার কজটা বলা লাগবে, ইফেক্টটা বলা লাগবে। যেমন একটা প্যারাগ্রাফ দেখি আসো, এবার এখানে আমি অনেকগুলো প্যারাগ্রাফ দিচ্ছি, দেখো এখানে আবার দিচ্ছি রাইটে কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফ অন এনভায়রনমেন্ট পলিউশন। টেনশন নেওয়ার কিছু নাই, তোমাদের যদি কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফ আসে তোমাদের এরকম উল্লেখ করে দিবে, এত ভয় পাওয়ার কিছু নাই, তোমরা বেশি মানে টেন্সড হয়ে যাও না, কারণ উল্লেখ না করে দিলে, যেমন কুইজনটা দেখছিলাম উল্লেখ করে নাই, উল্লেখ না করলে ওটা আসলে কজ এন্ড এফেক্টে থাকে না। তোমাদের কজ এন্ড এফেক্ট উল্লেখ করে দিতে হয় যে এটা কজ এন্ড এফেক্ট আবার, যেমন তুমি হেল্প করে দেখো সবগুলোতে মোটামুটি কজ এন্ড এফেক্টের কথাটা বলা আছে, এখানেও বলা আছে, এখানেও বলা আছে। তারপর প্যারাগ্রাফটা দেখি, এখানে তো পুরো প্যারাগ্রাফের টপিকই কজেস অফ ফেলিয়ার ইন ইংলিশ অ্যান্ড দেয়ার রেমেডিস। ওকে, তারপরে দেখো রাইট এ প্যারাগ্রাফ অন কজ এন্ড ইফেক্ট, এটা বলাই আছে, টপিকের মধ্যেই বলা আছে পুরা ইন বাংলাদেশ। এবং খেয়াল করে দেখবা সবগুলা একটা করে মানে এই যতগুলা কজ এন্ড এফেক্ট নাম আসতেছে, এই যে কজ এন্ড এফেক্ট সবগুলাই মোটামুটি 2021-এর পরে। এই দেখো সবগুলো 21-এর পরে, এই যে দেখো তুমি, এই যে একটা করে 23 থাকবে, মানে 21-এর পর একটা করে সাল থাকবেই, আগেও ছিল কিন্তু প্রতি রাতে 21-এর পর একটা সাল থাকবে, কারণ 21-এর পর থেকে যেহেতু এই প্যারাগ্রাফটা খুব মানে বড় পরিসরে ইন্ট্রোডিউস করা হয়েছে, এই জন্য এখন এটা আলাদা করে বলে দেয় কজ এন্ড এফেক্ট লিখতে হয়। এই জন্য এটা নিয়ে ভয় পাওয়ার কোনো রিজন নাই, তোমাকে বলে দিবে কজ এন্ড ইফেক্ট লিখতে হলে। কিন্তু কজ এন্ড ইফেক্ট লিখতে হলেও যেটা করবা, টপিক সেন্টেন্সে
কাকে বলাটা দেওয়ার ট্রাই করো। যেমন ধরো আমি এখানে কজ এন্ড এফেক্ট রাখছি, এখানে দেখো আমি বলছি কজ এন্ড এফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টের কারণ এবং কারণের ফলে ইফেক্ট। ওকে, দেখো রোড অ্যাক্সিডেন্ট ইজ এ কমন ফেনোমেনন ইন বাংলাদেশ। একদম কমন একটা লাইন দিয়ে আমার টপিক সেন্টেন্সটা শুরু হয়েছে, কমন একটা লাইন দিয়ে। কাকে বলে বলতে পারো, কমন লাইন বলতে পারো। ইট অকার্স ফর সাম স্পেসিফিক রিজন। এই যে এখন শুরু হয়েছে কজ, এটা যে ঘটে এটা কেন ঘটে, এই যে কিছু কজ, কি কজ, রিজন। রেকলেস ড্রাইভিং contributes to most of the accident. The drivers maneuver their motorized vehicle at breakneck speed. Sometimes they lose their control over steering that leads to accident. এই যে ইফেক্ট, রেকলেস ড্রাইভিং, এটা ইফেক্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট। তারপরে দেখো ভায়োলেশন অফ ট্রাফিক রুলস also account for road accident. Inadequate traffic rules and inefficient traffic policemen are sometimes responsible for road accident. Okay, তারপরে দেখো narrow road creates hindrances to the smooth movement of vehicles that causes accidents. Overloaded transport are also the cause of accidents. Okay, cause গুলো বলতে হইতেছে mechanical failure including faulty brakes and bald tires also contribute to fatal accidents. Okay, a road accident is considered as a curse. তারপরে তুমি যেটা বলছিলা as usual এন্ডিংটা যেভাবে হয় আর কি। আমার দেখানোর বিষয় এটা, সেটা হচ্ছে তুমি যখন কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফ লিখবা তখন তোমার অবশ্যই মাথায় রাখবে কজগুলো যেন থাকে। অ্যাক্সিডেন্ট টু ইফেক্ট, কজটা কি, কারণটা কি, অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে, এই জন্যই কি বলে এটাকে কজ এন্ড এফেক্ট। আমি যদি বলি ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, এখানে কোনো কারণ নাই, তুমি জাস্ট উপকারগুলো লিখতেছো। কিন্তু আমি যদি বলি যে বললাম আমি তোমাকে কজেস অফ ট্রি প্লান্টেশন করার কারণটা কি, তখন পুরো প্যারাগ্রাফই চেঞ্জ হয়ে যাবে। ট্রি প্লান্টেশনের কারণ হচ্ছে গাছ কমে গেছে এই জন্য, গরম বেড়ে গেছে এই জন্য, প্রকৃতির ভারসাম্য হারা গেছে এই জন্য, তো তোমার হচ্ছে তোমার সিজনাল সাইকেল পাল্টা গেছে এই জন্য, আরও বিভিন্ন কারণে এই ট্রি প্লান্টেশন করা হয়। কিন্তু ইম্পর্টেন্সটা পুরোই আলাদা। এই জন্য বলে কি কজ এন্ড এফেক্টটা তোমার কারণটা লিখতে হয়, কারণটা, যদিও বা লিস্টিং আকারে লিখতে হয়, লিস্ট আকারে খেয়াল করে দেখো একটার পর একটা সিরিয়ালে লিখতে হয়। এই জন্য আমি বলছিলাম অনেক সময় মনে হবে লিস্টিং প্যারাগ্রাফ, লিস্ট আকারে তো লিখতেছি, কিন্তু তোমার মাথায় রাখা লাগবে এখানে কিন্তু কারণটা লিখতে হয়, কারণ, নট নেসেসারিলি অ্যাজ ইউজুয়াল ইফেক্ট বা হচ্ছে ইম্পর্টেন্স। এটা কেন হয় তুমি কারণটা লিখতে হবে। তোমাকে যেই টপিক দেওয়া হবে এটার কারণ কি, যেমন ধরো আমাদের আগের যেইগুলো ছিল, এই যে এক্সাম্পলগুলো দেখো, এই রোড অ্যাক্সিডেন্টের কারণটা কি, গ্লোবাল ওয়ার্মিং এর কারণটা কি, কেন হয়, গ্লোবাল ওয়ার্মিং তো অলরেডি হইতেছে, এটা কেন হইতেছে। ওকে, তারপর হচ্ছে তোমার ধরো এই যে কাটিং ট্রিজের ক্ষতিকর প্রভাবটা কি, কারণটা কি, মানে কাটিং ট্রিজের যে ক্ষতিকর প্রভাব বলি বা কাটিং ট্রিজ, এটার কারণটা কি, মানুষ কেন কাটে, এটা তোমার বলতে হবে। তারপর হচ্ছে তোমার মনে করো যে এনভায়রনমেন্টাল পলিউশন, এটার কারণটা কি, কেন এনভায়রনমেন্টাল পলিউশন হইতেছে, এই কারণে হইতেছে, আমাদের মানে ভেহিকলের ইউজের কারণে, পেস্টিসাইডের ইউজের কারণে, মাটিতে ময়লা ফেলার কারণে, তারপর যে বিভিন্ন রকম পানি দূষণের কারণে, এই কারণগুলো তোমার বলতে হবে। কারণ এই জন্য বলতেছি আমি তোমাকে, যখনই তুমি কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফ লিখবা তখন মাথায় রাখবা, যখনই তোমাকে বলবে রাইট এ প্যারাগ্রাফ মেনশনিং কজ এন্ড এফেক্ট, তখনই তোমার মাথায় রাখা লাগবে কেন হয়, যেই টপিকটা দেবে এটা কেন হয়। এই প্রশ্নটা করো, তুমি মোটামুটি অনেকটা উত্তর পাওয়া যাবা। এই জন্য আমি বলি যে একদম সহজ মাথায় প্রথমে শুরু করবা একটু জেনারেল স্টেটমেন্ট দিয়ে, কাকে বলে দিয়ে, তারপরে তুমি স্লোলি চলে যাবে আস্তে আস্তে এইটার দিকে, কনক্লুশনটার দিকে, যে আসলে কাকে বলে জিনিসটা, মানে সরি কি বলতেছি, এগুলো এটা কেন হয়। এই প্রশ্নটা জাস্ট মাথায় রাখবা এই প্যারাগ্রাফটার সময়, যেটা কেন হয়, এই ছোট্ট বিষয়টা মাথায় রেখো, তাহলে দেখবো তোমার এই প্যারাগ্রাফটা অনেকটা মানে লেখাটা সহজ হয়েছে। ওকে, আমি ধরে নেবো তোমরা কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফটা আশা করি বুঝেছো, এটা থেকে লিস্টিং প্যারাগ্রাফটা কিভাবে আলাদা এটাও বুঝেছো। তো আমি তারপর হচ্ছে আমার পরবর্তী প্যারাগ্রাফে মুভ করব, সেটা হচ্ছে আমাদের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। আচ্ছা, কম্পেয়ার কন্ট্রাস্ট নামটা শুনলেই তো বোঝা গেছে, আর কিছু তো করা লাগবে না, এটাই মজা। এটা নাম শুনে বোঝা গেছে কি করতে হবে, তোমার জাস্ট তুলনা করতে হবে, বৈসাদৃশ্য, এটা ছাড়া কি দেখাবো তুমি, নামই কম্পেয়ার কন্ট্রাস্টের জন্য। এই জন্য আমার কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লেখার কোনো আলাদা স্পেসিফিক নিয়ম লাগবে না। তোমাকে বলা হলো ধরো কম্পেয়ার কন্ট্রাস্ট কিছু টপিক দেখাই তোমারে, এই দেখো 0 টপিক, এবং এটাও দেখো খেয়াল করে 22 সাল থেকে এই প্রশ্নটা তুমি খেয়াল করে দেখো, যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, মানে ময়মনসিংহ বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে,
মানে আমি এই জন্য বলি যে প্রশ্ন প্রচুর রিপিট হয়, তোমরা চিন্তা করতে পারবে না প্রশ্ন এত রিপিট হয়। তো কথা হচ্ছে যে জন্য আমি বলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ো, তোমার অনেক কমন চলে আসবে, বিলিভ মি, রিটেনের ক্ষেত্রে অ্যাটলিস্ট রিটেনের ক্ষেত্রে। দেখো তারপর হচ্ছে মনে করো তুমি খেয়াল করে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, অথবা কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ, অথবা সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ। তিনটার অর্থই এক, ভিলেজ লাইফ যা, রুরাল লাইফ হতা, কান্ট্রি লাইফ হতা। প্রান্তিক জীবন বা হচ্ছে গ্রাম্য জীবন ভার্সেস শহুরে জীবন। এটার মাঝখানে তুমি কি লিখবা? এখানে বলে দেওয়া লাগবে না কম্পেয়ার কন্ট্রাস্ট, কারণ তুমি দেখলে বুঝবে না, তুলনা করতে বলছো। দেখো জাঙ্ক ফুড হেলথ ফুড, মানে বুঝাই যাচ্ছে দুটো তুলনা, জাঙ্ক ফুড এবং ভালো ফুড হেলদি ফুড, মানে কি এই দুইটার পার্থক্যগুলা কি কি, অথবা ভিলেজ লাইফ থেকে সিটি লাইফ কেমনে আলাদা আবার কেমনে মিল আছে, এই তো, আর তো কিছু নেই। তো দেখো কম্পেয়ার কন্ট্রাস্টের জন্য বলো, কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফটা বোঝা অনেকটা ইজি, অনেকটা। জাস্ট তুমি এখানে কি করবে জানো, লিস্টিং এর মতো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিয়ে সাদৃশ্যটা দেখাবা, আর তো বৈসাদৃশ্যটা দেখাবা। আমরা একটা মডেল দেখি আসলে, তাহলে ইজি হবে। এই যে ভিলেজ লাইফ এন্ড সিটি লাইফ, এটাই দেখো, সিন্স দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স ম্যান হ্যাজ স্টার্টেড লিভিং ইন গ্রুপস। মানে আমি এখানে কিছু জেনারেল কথাবার্তা লিখছি, যেহেতু এটাতে কোনো ধরাবান্ধা নিয়ম নাই, আমি কিছু জেনারেল কথাবার্তা দিয়ে শুরু করছি যে লাইফ বিষয়টা কি আসলে, বা সমাজ বিষয়টা কি। ওকে, ফর্ম ফ্যামিলিয়ার সোসাইটি অ্যান্ড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ সিভিলাইজেশন ম্যান ক্রিয়েটেড সিটিস। মানুষ গ্রামে থাকতে পারে, কিন্তু সিভিলাইজেশন ডেভেলপমেন্টের ফলে মানুষ সিটি তৈরি করছে। নাও ম্যান ইজ লিভিং বোথ ইন সিটিজ অ্যান্ড ভিলেজ। এখন তো দুইটাই থাকে, তারা সিটিতেও থাকে ভিলেজেও থাকে। এখন কি করবো? ওকে, cities have flourished but the importance of country life বা village life has not decreased, আর বাড়ছে। In this modern competitive world, needs for city life have increased as most of the modern facilities are still confined to the cities. The development of the society depends both on development of the cities and village. Okay, if the cities produces something, the village supply them with the raw materials. Okay, in the cities লাইফ ইজ ভেরি বিজি। খেয়াল করে দেখো, এতক্ষণ আমি সিটি আর হচ্ছে ভিলেজের একটা সিনথেসিস করার ট্রাই করছি। সিনথেসিস মানে কি, কেন দুইটা ইম্পর্টেন্ট। এখন কম্পেয়ার কন্ট্রাস্ট মানে কিন্তু তুলনা, সাদৃশ্য, বৈসাদৃশ্য। তার মানে এই না দুইটা ভিলেনের মতো না, দুইটাই এক। মানে ভিলেজের লাইফও যে একবারে মনে করো অচ্ছুত, বা হচ্ছে সিটি লাইফ একবারে বাজে, এরকম না, দুইটাই প্রয়োজন পড়ে। আমি দুইটার সিনথেসিস করছি একটা, যদি সিটি লাইফ হচ্ছে আমাদের বর্তমানে ফ্যাসিলিটিস প্রোভাইড করে, রুরাল লাইফ আমাদেরকে পিস এবং আরও অনেক কিছু প্রোভাইড করে, দুইটাই কন্ট্রিবিউশন রাখে। ওকে, আসো এখন দেখে আসো, ইন সিটি লাইফ ইজ ভেরি বিজি অ্যান্ড কম্পিটিটিভ অ্যান্ড পিপল লিভ ইন দ্য পলিউটেড এনভায়রনমেন্ট। অন দি আদার হ্যান্ড, ইন দ্য ভিলেজ এনভায়রনমেন্ট ইজ ভেরি ফ্রেশ অ্যান্ড হাইজেনিক। কি বলছিলাম? সাদৃশ্য বৈসাদৃশ্য। দেখো এই যে শুরু হয়েছে এখান থেকে, শহরে মানুষ একদম পলিউটেড, ব্যস্ত, খুব বিজি লাইফ লিড করে, অপর দিয়ে গ্রামে মানুষ খুবই পিসফুল, পরিষ্কার, শান্তিপূর্ণ জীবনযাপন করে। একটা বৈসাদৃশ্য দেখাইলো। ওকে, আসো, মানে আমি এখানে একটা বৈসাদৃশ্য দেখাই শেষ করছিলাম, আর বেশি লিখি নাই, কারণ হচ্ছে এক্সট্রা তো অনেক কিছু লেখা যায়। আমি সাদৃশ্য দিলাম কিছু, বৈসাদৃশ্য দিলাম একটা। তুমি এরপর আরো বলতে পারো কি, সিটি লাইফে সাধারণত ফ্যাসিলিটিসগুলা খুবই সহজে পাওয়া যায়। অন দি আদার হ্যান্ড, ইন দ্য ভিলেজ দ্য মডার্ন ফ্যাসিলিটিস আর ইন ডার্থ, অথবা আর স্কেয়ার্স টু ফাইন্ড, অথবা আর স্কার্সলি ফাইন্ড, যে স্কার্সলি টু বি ফাউন্ড। যে সিটি লাইফে যেটা খুব সহজেই পাওয়া যায়, আর রুরাল লাইফে এটা খুবই মানে স্বল্প এবং পেতে খুব কষ্ট হয়, এই বিষয়টা। আবার আমি বললাম যে ধরো সিটি লাইফে স্কুল কলেজ সহ আরও এই বিষয়গুলোতে ভালো মডার্ন ফ্যাসিলিটিস থাকে, কিন্তু গ্রাম্য স্কুল কলেজগুলোতে তেমন মডার্ন ফ্যাসিলিটিস নাই। স্টিল সিটিতে মানুষজন অতিমাত্রা ব্যস্ত হওয়ার কারণে তাদের কোনো অবকাশ থাকে না, কিন্তু গ্রামের মানুষ তাদের জীবনে প্রচুর অবকাশ থাকে, এবং সেজন্য তারা লাইফকে এজ এ লাইফ হিসেবে নিতে পারে। দেখছো, একটা সাদৃশ্য, একটা বৈসাদৃশ্য, একটা সাদৃশ্য, একটা বৈসাদৃশ্য। জাস্ট এটাকে বলা কম্পেয়ার কন্ট্রাস্ট। তুমি কম্প্যারিজন দেখাইবা, কন্ট্রাস্ট দেখাইবা,
কম্পারিজন দেখাবে কন্ট্রাস্ট, মানে একটারে পচাতে পারে তো উড়াই ফেলবা না, মানে তুমি মনে করো সিটিরে খালি ভালো কইতেছো অথবা সিটিরে খালি খারাপ কইতেছো না। অন দ্য আদার হ্যান্ড city life provides people with the modern basic facilities which are inevitable to cope up with the modern world অথবা to cope up in this era of globalization. On the other hand, village life does not provide those facilities so easily. যে জিনিসগুলো বর্তমান দুনিয়াতে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে চলার জন্য এসেনশিয়াল, সেই জিনিসগুলোই কিন্তু সিটি প্রোভাইড করে, গ্রাম কিন্তু সেটা প্রোভাইড করতে পারে না। মানে তুমি সিটিরও কিছু খারাপ দিক বলবা কম্পারিজন কন্ট্রাস্টে, আবার রুরালেরও কিছু খারাপ দিক বলবা, জাস্ট একটারই বলবা না, আবার একটারই বেশি ভালো বলবে একটারই খারাপ বলবে, এরকম না, দুইটার ব্যালেন্স করবা। এই জন্য বলি যে কম্পারিজন কন্ট্রাস্ট অনেক ইজি প্যারাগ্রাফ। তোমাকে আমি প্রথমে সিনথেসিস করছি, এটা তোমার করা লাগবে না, আমি তোমাকে দেখানোর জন্য করছি। অবশ্য আমি এটা কয়েকদিন আগে লিখছি, সেজন্য এরকম হয়েছে, কিছু মডিফাই করার দরকার ছিল। সেজন্য আমি বলবো কি যে তোমরা যেটা করবা, জাস্ট প্রথমে সিটি লাইফ মডার্ন লাইফের একটা বেসিক সংজ্ঞা দিবা। আমি তোমাকে বললাম স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ, তুমি একটা বেসিক সংজ্ঞা দিবা। স্কুল লাইফ what we refers to by calling school life is the educational period from class 1 to 10, school life. And on the other hand, we understand college life as class 11 and 12, simple, যেটা আমাদের ক্ষেত্রে 11-12, বাইরের ক্ষেত্রে আবার বাইরের ক্ষেত্রে ওই 11-12 বা স্কুলের মধ্যেই ফালায়, হাই স্কুলের মতো পার্থক্য আছে। তুমি একটা এই জেনারেল সংজ্ঞা দেওয়া শুরু করলা, তারপরে তুমি সুন্দর মতো ব্যাখ্যা করা শুরু করো যে এটা 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 আছে, এটা ওটা নাই, এখান থেকে এটার কম্পারিজনে এটা এটা আছে ওটা নাই। এইটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। খুবই কঠিন কোনো বিষয় না, খুবই মানে পারবা না এমন কোনো বিষয় না, খুবই ইজি, খুবই সহজ, তুমি চাইলে একটু পারবা। কিন্তু একটু মাথায় রেখো কাকে বলে জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইভেন এই যে প্যারাগ্রাফটা, এটাই কাকে বলে। প্যারাগ্রাফ কিন্তু অলওয়েজ এক প্যারা হয়, এইটা কখনোই ভুল করবা না। প্যারাগ্রাফ লিখতে যায় কোনো সময় প্যারাগ্রাফের মাঝে ভাগ দিও না, মনে রাখবা প্যারাগ্রাফ মানে একটা প্যারা। তুমি এক পেজ একটা রচনা লিখতে পারবা, কিন্তু 10 পেজ একটা প্যারাগ্রাফ লেখা যায়। কেন বললাম? এক পেজের রচনায় 5 থেকে 6টা ভাগ দিছো, 5 থেকে 6টা প্যারাগ্রাফ, এটা একটা এসে। 10 পেজ একটানা লিখে গেছো, এটা একটা প্যারাগ্রাফ। মাথা রাখবো জিনিসটা, প্যারাগ্রাফ লিখতে হয় অবশ্যই এক প্যারায় একটা আইডিয়াকে সাপোর্ট করতে হয়। সিটি রুরাল লাইফ এর মাঝখানে তোমার হচ্ছে এখানে হুট করে তুমি সিটি আর মডার্ন স্কুল কলেজ লাইফ আনতে পারবে না, তোমার একদম ইন্ডিয়ান সিটি আর রুরাল লাইফে লিখতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো কথা হচ্ছে তোমার একটা টপিক লিখতে হয়, সাপোর্ট করতে হয়। আমরা হচ্ছে কজ এন্ড এফেক্ট শিখলাম এবং কম্পেয়ার কন্ট্রাস্ট শিখলাম। কম্পেয়ার কন্ট্রাস্ট হচ্ছে এক কথায় তুলনা, দুইটা টপিকের মাঝে তুলনামূলকভাবে লিখে যাওয়া। আর কজ এন্ড এফেক্ট মানে হচ্ছে ইফেক্টটার কারণ কি, যেই টপিকটা লিখতে বলা হয়েছে ওটার কারণ কি, কারণগুলো সিম্পল একদম অ্যাজ ইউজুয়ালি শেখার চেষ্টা করবা। আশা করবো তোমরা আজকের ক্লাসটা পুরোপুরি দেখবে, যে কথাগুলো খেয়াল রাখতে বলছি সেই কথাগুলো খেয়াল রাখবে আশা করব। এবং আমাদের আজকের সেশনটা এখানে শেষ হবে। ইনশাল্লাহ তোমাদের সুস্থতা কামনা করছি এবং তোমাদের সামনে যে এইচএসসি পরীক্ষা সেটা তোমরা ভালো করো, সেই প্রত্যাশা জ্ঞাপন করে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।